মেদিনীপুর আপ প্যাসেঞ্জার ঘন্টা চারেক লেট করে মহাগড়ে এসে পৌঁছলো সন্ধ্যে 7টায়। অর্থাৎ চারপাশে তখন বেশ অন্ধকার জাঁকিয়ে বসেছে। অবনীশ বেশ বিপদেই পড়ে গেল। একে অচেনা জায়গা, তাই মহাগড় নাম শুনে ওর ধারণা হয়েছিল হয়তোবা দোকানপাট বাড়িঘরদোর লোকজনের অভাব হবে না, তাই কি দুটো একটা হোটেলও পাওয়া যেতে পারে। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মে পা দিয়ে অবনীশ বুঝতে পারল আগে থেকে যা ভাবা যায় বাস্তবে তার সঙ্গে মিল পাওয়া বড় কঠিন। রাতটা আজ বেশ ঝামেলার মধ্যেই কাটাতে হবে ওকে। নামেই মহুয়াগড়, আসলে শাল দেবদারুর জঙ্গলের মধ্যে ছোট্ট একটা স্টেশন। না আছে ইলেকট্রিক, না আছে ধারে কাছে কোনো লোকালয়। সব গাড়ি হয়তো এখানে দাঁড়ায়ও না। দানাপুর মিনিট খানেক দাঁড়িয়ে আবার হুসুস করে চোখের বাইরে মিলিয়ে গেল। লোকজন সামান্য যে কজন নামলো তাদের সবারই এখানে আদব কায়দা জানা। বাক্স প্যাটটা নিয়ে যে যার মতো সরে পড়ল। কিন্তু অবনীশ এখন কি করে? এখনকার কিছুই ওর জানা নেই। মহুয়াগড়ে ও নেমেছে বটে, কিন্তু যেতে হবে ওকে আরও 3 কিলোমিটার ভিতরে পুরনো একটা রাজবাড়িতে। রাজবাড়ির দেয়ার মশাই ওকে চিঠিতে যা লিখেছিলেন তাতে ওই 3 কিলোমিটার হাঁটা পথেও যাওয়া যায়, আবার ইচ্ছে করলে টাঙ্গাতেও যাওয়া যায়। স্টেশনের বাইরে এক পলক দেখে নিল অবনীশ। না, টাঙ্গা ফাঙ্গা কিছুই নেই। খোয়া ওটা এবড়া খেবড়ো রাস্তা ধনুকের মতো বাঁকা হয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এত রাতে ওই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া অসম্ভব। কোথায় কোন জন্তু জানোয়ার ঘাপটি মেরে আছে কে জানে। উপায় না দেখে স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে এলো অবনীশ। স্টেশন ঘরের উপরে টালির চাল, কিন্তু দেয়ালগুলো সব কাঠের। সামনের দিকে দুপাশে দুটো ল্যাম্প জ্বলছে। ঘরের ভেতরেও বড় চিমনিওয়ালা একটা ল্যাম্প আছে বলে মনে হলো। অবনীশ ঘরের দরজার সামনে এসে করুণ গলায় শুধালো, আসতে পারি? পুরু কাঁচের চশমার ফাঁক দিয়ে মাস্টারমশাই একবার অবনীশকে দেখে নিলেন। কি চাই? অবনীশ শটান ঘরের ভিতর ঢুকে পড়ল। এবার মাস্টারমশাইকে ভালোভাবে দেখতে পেল। খুবই ছাপোসা চেহারা, পরনে মালকোঁচা মারা ধুতি, গায়ে সুতির কোট, গলা থেকে মাথা পর্যন্ত একটা মাফলার জড়ানো। এমন কিছু ঠান্ডা পড়েনি যে অমন করে মাফলার জড়াতে হবে। অবনীশ বলল, মাস্টারদা একটু উপকার করতে হবে যে। আমি রাজবাড়ি যাব বলে এসেছিলাম। কিন্তু মশাই কি কলকাতা থেকে আসছেন? মাস্টারদা অদ্ভুতভাবে প্রশ্ন করলেন। অবনীশ উত্তর দিল, আগে হ্যাঁ, কলকাতা থেকে। এখানকার পথঘাট কিছুই চিনি না, তাও গাড়িটা যদি রাইট টাইমে আসতো তাহলে এক কথা ছিল। রাজবাড়ি যাবেন? কি প্রয়োজন তা জানতে পারি? মাস্টারমশাই যেন জেরা করে অবনীশকে বাজিয়ে নিতে যান। অবনীশ এখন বিপদে পড়েছে, ফলে ওর রাগলে চলবে না। বলল, আগে ওই রাজবাড়ির দেওয়ান সাহেবের একটা চিঠি পেয়েছিলাম। ওই রাজবাড়িতে নাকি এখনো বহু পুরনো ঐতিহাসিক জিনিস পড়ে আছে। আমার আবার পুরনো জিনিস দেখা আর তা সঙ্গ করার বাতিক আছে। খুব বদ অভ্যাস অবশ্য। তবে এবার সন্ধান যখন পেয়েছি তাই তো বুঝলাম, কিন্তু আসার আগে খোঁজ খবর নিয়ে আসা উচিত ছিল। অবনীশ কেমন বোকার মতো তাকিয়ে থাকলো। মাস্টারমশাই বললেন, ভুল করেছেন মশাই, খোঁজ নিয়ে খবর না নিয়ে এসেছে ভুল করেছেন। পারলে কালই আবার প্রত্যুষে ফিরতি টেনে ফিরে যান, বুঝলেন? আগে এত দূর কষ্ট করে এলাম। হ্যাঁ, এলেন তো কি হয়েছে, আবার কষ্ট করে ফিরে যাবেন? মাস্টারমশাইয়ের মাথায় ছিট আছে কিনা বুঝতে পারল না অবনীশ। তাই বা কি করে হয়? মাথায় গোলমাল থাকলে কি আর রেলের চাকরি করতে পারে? অবনীশ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মাস্টারমশাই বললেন, বসুন। ঠিক আছে, রাজবাড়ি না হয়ে যাবেন, কিন্তু দেওয়ান সাহেবের চিঠিটা কি আপনার সঙ্গে আছে? অবনীশ পকেট থেকে চিঠিটা বার করে মাস্টারমশাইয়ের হাতে তুলে দিল। এই নিন, এই যে চিঠি। ল্যাম্পের কাছে চিঠিটা এগিয়ে নিয়ে যত্ন করে পড়লেন মাস্টারমশাই। তারপর ওটাকে আবার অবনীশের হাতে দিয়ে বললেন, ফলস, ডাহা মিথ্যে চিঠি। অবনীশ যেন অগাধ জলে পড়ল। মিথ্যে মানে? মিথ্যে মানে মিথ্যে। দেওয়ান মশাই নামে ও বাড়িতে কেউ থাকে না। আপনাকে এ চিঠি কে লিখেছে, কেন লিখেছে তা জানা আছে। ওখানে ওই বাড়ির কেয়ারটেকার থাকে। কেয়ারটেকারের নাম দীনবন্ধু। লোকটা একটু খ্যাপাটে ধরনের, তবে ওর দেখা পেলে আপনি বাড়িটা ঘুরে দেখার সুযোগ পাবেন। কাল সকালে বরং একবার দীনবন্ধুর কাছে গিয়ে আপনার মনের কথা বলুন। অবনীশ কিছুটা যেন আশার আলো দেখতে পেল।
এত দূর এত কষ্ট করে এসে রাজবাড়ি না দেখে ফিরে গেলে সত্যি সত্যি আফসোস থেকে যেত। মাস্টারমশাই বললেন, তবে মশাই ভুলেও যেন ও বাড়িতে রাত কাটাতে যাবেন না। আমরা এই মহুয়াগড়ে এত কাল আছি, আমরা কখনো ওদিকে ছা মারাই না। কি মশাই জেনে শুনে ঝামেলায় যায়? অবনীশ বলল, কেন, রাতে কি হয় ওখানে? কিছু হয়তো হয় না, তবে লোকের মুখে যা শুনতে পাই সে বড় ভালো কথা নয় মশাই। একটু খুলে বলুন না, আমি বিদেশি লোক, ব্যাপারটা জেনে রাখলে একটু সুবিধেই হতো। মাস্টারমশাই একটুক্ষণ ইতস্তত করলেন, তারপর বললেন, আসলে ও বাড়িতে রাত্রিবেলা কিছু লোকজনের নাকি সমাবেশ ঘটে। তাদের অবশ্য চর্মচক্ষে দেখা যায় না। ওরা বাড়ির মধ্যে নাকি ছুটোছুটি করে, হয়তো দেখবেন দুমদাম করে দরজা জানালা খুলে গেল, কিংবা কেউ হয়তো গলা ছেড়ে গান গেয়ে উঠল, কিংবা হয়তো কাউকে সপাং সপাং করে চাবুক মারা হচ্ছে, কিংবা আরও কত রকম সব ব্যাপার। অবনীশের সারা গা রোমাঞ্চিত হয়ে উঠল। তার মানে ভৌতিক ব্যাপার স্যাপার হয় বলছেন, তাই তো? আমি অবশ্য নিজের চোখে দেখিনি, তবে গাঁয়ের লোকজন সবাই বলে থাকে, তাই আর কি। আর সেজন্যই আপনাকে ফিরে যেতে বলছিলাম। এবার আপনি বুঝুন কি করবেন। অবনীশ এক পলক কি ভাবলো। রাজবাড়ির পুরনো জিনিসপত্র দেখবে বলে ও ছুটে এসেছিল, কিন্তু এখন যেন নতুন আর এক অ্যাডভেঞ্চারের গন্ধ পাওয়া যাচ্ছে। যা থাকে কপালে, বাড়িটা দেখতেই হবে, কিন্তু এখন এই এত রাতে কি করে যাব, কোনো তো উপায় নেই। এখন এদিকে কোথাও রাত কাটাবার ব্যবস্থা করতে হবে। অবনীশ জিজ্ঞেস করলো, তাহলে এই রাতে আমাকে যেতে বারণ করছেন আপনি? একা আমি কেন, সবাই আপনাকে বারণ করবে, আরো 10 জনকে ডেকে জিজ্ঞাসা করুন না। বেশ তো, রাতটা তাহলে কোথায় কাটাই বলুন তো? কোথাও তো কোনো হোটেল টোটেল দেখছি না, অসহায়ভাবে প্রশ্ন করলো অবনীশ। মাস্টারমশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ মনে হলো কে যেন ঘরের দিকে আসছে। বাইরে তার ছায়া মূর্তিটা মাস্টারমশাই দেখতে পেয়ে কথাটা গিলে নিলেন। আরে দীনবন্ধু যে, কি ব্যাপার এত রাতে? দীনবন্ধুর নাম শুনে চমকে উঠেছিল অবনীশও। দীনবন্ধু বলতে রাজবাড়ির সেই দীনবন্ধু কি? ঘুরে লোকটাকে একবার দেখলো। পরনে ঢলঢলে একটা পায়জামা, পায়ে গেরুয়া রঙের কেটস, গায়ে গলাবদ্ধ কোট। লোকটা হন্তদন্ত হয়ে স্টেশনে ঘরে ঢুকে পড়লো। তারপর অবনীশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কি অবনীশ মুখুজ্জে? অবনীশ মাথা নাড়ল, আগে হ্যাঁ, গাড়ি লেট করেছে বলে এখানে এসে আটকে গেছি। আপনি? লোকটা সে কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করলো না, বললো, চলুন, টাঙ্গা নিয়ে এসেছি, সব রেডি। অবনীশ বুঝতে পারলো না কি করবে এখন। মাস্টারমশাইয়ের দিকে তাকালো, কিন্তু মাস্টারমশাই যেন এসব ঝামেলার মধ্যে আর নাক গলাতে চান না। রেলের খাতাপত্রে মনোযোগ দিয়ে এমনভাবে দেখাতে শুরু করলেন যেন ভীষণ ব্যস্ত মানুষ তিনি। দীনবন্ধু হাতটা চেপে ধরলো অবনীশের, চলুন স্যার, এরপর আরো রাত হয়ে যাবে। অবনীশ খানিকটা আমতা আমতা করলো, কাল সকালে গেলে হয় না? কাল সকালে? সে কি মশাই, চাঁদের আলোয় রাজবাড়ির শোভা দেখবেন না? বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে, উঠুন উঠুন, উঠে পড়ুন। অবনীশকে প্রায় ট্রেনে ঘরের বাইরে বার করে আনলো দীনবন্ধু। আসুন, ওই যে টাঙ্গা দাঁড়িয়ে আছে। অবনীশ দেখলো স্টেশনের বাইরে রাস্তার উপর সত্যি সত্যি একটা টাঙ্গা দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়িতে কোনো কোচওয়ান আছে বলে মনে হলো না। তবে কি দীনবন্ধুই চালাবে? অবনীশ মনে মনে তৈরি হয়ে নিল, ঠিক আছে চলো। টাঙ্গায় উঠে পড়লো অবনীশ। গাড়িটা কেমন অদ্ভুতভাবে নড়ে উঠল। দীনবন্ধু টাঙ্গা চালাবার চাবুক হাতে তুলে নিল। তারপর অবনীশের পাশটিতে বসে গম্ভীর গলায় শুধালো, খুব ভয় পাইয়ে দিচ্ছিলেন মাস্টার মশাই। অবনীশ কেমন চমকে উঠল, কিন্তু কি উত্তর দেওয়া যায় ভেবে পেল না, চুপ করে থাকলো। ভয়ের কিছু নেই স্যার, আমি যতক্ষণ আছি মা ভই। ঘোড়ার লাগাম ধরে টান দিয়ে সপাত করে একটা চাবুক চালালো দীনবন্ধু। চল রে পঙ্কিরাজ। অবনীশ বাবুর পুরনো জিনিসে খুবই আকর্ষণ। খুব নাম করা ক্যামেরাম্যান, কলকাতা থেকে ঐতিহাসিক রাজবাড়ি দেখতে এসেছেন। চল তাড়াতাড়ি চল। পঙ্কিরাজ টকটক করে ছুটতে শুরু করলো, আর অবনীশের কেমন গা ছমছম করে উঠল। এই রাতে দীনবন্ধুর সঙ্গে যাওয়াটা উচিত হচ্ছে কিনা কে জানে। আরাম করে বসুন স্যার, রাজবাড়ির অতিথি আপনি, মেজাজ করে বসুন। অবনীশ তেমনই ছুটিয়েই বসে রইল। মাথার মধ্যে এখন হাজারটা প্রশ্ন, কে জানে কপালে কি আছে। কিন্তু বিপদে ঘাবড়ে গেলে তো আরো সর্বনাশ। মনে সাহস সঞ্চয় করার জন্য এবার প্রশ্ন করলো,
দেয়ান সাহেব নামে আমায় যে চিঠিটা এসেছে সেটার ব্যাপার কি বলো তো? দীনবন্ধু এক পলক অবনীশের দিকে তাকালো। কি আবার ব্যাপার? দেয়ান সাহেবের নামে চিঠি এসে গেছে, কি আপনি আসতেন? মানে মানে টাঙ্গাটা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, খটাস খটাস করে পায়ের শব্দ তুলে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করছে। আকাশের চাঁদ ঘন জঙ্গলের ডালের পাতায় আটকে গিয়ে কেমন রহস্যময় দেখাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে পিচকিরি দিয়ে কেউ যেন চাঁদের আলো জঙ্গলের মধ্যে ছিটিয়ে দিয়েছে। কিন্তু সেসব দিকে অবিনাশের এখন নজর নেই। অবিনাশ এখন দীনবন্ধুর কথা শোনার জন্য ব্যস্ত। দীনবন্ধু বলল, মানে সোজা, ও চিঠি আমার লেখা, কাগজে যে বিজ্ঞাপন বেরিয়েছিল সেটা আমারই দেয়া। বিজ্ঞাপন পড়েই আপনি রাজবাড়ি দেখার আগ্রহ নিয়ে চিঠি দিয়েছিলেন, আর তার জবাব আমি দিয়েছিলাম। তুমি তো তোমার নামেই লিখতে পারতে। এখানে এসে যখন শুনলাম দেয়ান সাহেব বলেও বাড়িতে কেউ থাকে না, অথচ তারই চিঠি আমি পেয়েছি, তখন আমার মনের কি অবস্থা হয় বলো তো? দীনবন্ধু আবার চাবুক চালিয়ে পঙ্কিরাজের সঙ্গে কথা বলে নিল। চল রে পঙ্কিরাজ, চল, রাত তো অনেক হলো, চল। অবনীশ তাকিয়ে থাকলো। দীনবন্ধু বলল, যে দেওয়ান সাহেবের নামে চিঠি লিখেছিলাম তিনি মারা গেছেন গত বছর ঠিক এমনি একটা রাতে। সেদিনও চাঁদ উঠেছিল। সেদিনও এমনিভাবে টাঙ্গা নিয়ে দেওয়ান সাহেব একা একা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন। রাজবাড়ি থেকে শখানেক হাত দূরে যে পাহাড়ি নদীটা আছে তার তীরে এসে টাঙ্গাটা স্থবির হয়ে দাঁড়িয়ে পড়েছিল। সকালবেলা ওই টাঙ্গা আর দেওয়ান সাহেবকে খোঁজ করতে গিয়ে দেখা গেল উনি টাঙ্গার ভিতরেই মরে পড়ে আছেন। মরার কারণ এখনো সবার কাছে অজানা। সে কি, তোমরা খোঁজ করনি? বডি পোস্টমর্টম হয়নি? সবই হয়েছিল স্যার, কিন্তু কিছুই হদিস মেলেনি। তারপর কি? তারপর একদিন না একদিন সবাইকে মরতে হয়, দেয়ান সাহেবও মরেছেন। দীনবন্ধু এই মৃত্যুর জন্য যেন বিন্দু মাত্র বিচলিত নয়। অমনীশের বড় অদ্ভুত লাগলো লোকটাকে। আবার প্রশ্ন করলো, তা না হয় উনি মারা গেছেন, কিন্তু ওর নাম নিয়ে আমাকে চিঠি লেখার কি প্রয়োজন ছিল শুনি? দীনবন্ধু মৃদু একটু হাসলো। আমি তো সামান্য একজন কেয়ারটেকার, কজনই বা আমাকে চেনে। ওই দেয়ান সাহেবের নাম বললে সবাই এক ডাকে চিনতে পারবে, ওই নামেই তাই লিখেছিলাম। জঙ্গলের ভিতর দিয়ে টাঙ্গাটা এগিয়েছে, এবার একটা ফাঁকা মাঠের মধ্যে পড়ল। দুপাশে চাষের জমি, তাতে চাঁদের আলো পড়ে বিচিত্র শোভা ফুটে উঠেছে। দূরে দুটো একটা গ্রামের চিহ্ন দেখা যাচ্ছে। দীনবন্ধু বলল, স্যার এই ফাঁকা মাঠটুকু পার হলে আমরা সেই নদীটাকে পাবো। তারপর নদীর পাড় ধরে খানিকটা এগোলে রাজবাড়িটা আমাদের চোখে পড়বে। অবনীশ তাকিয়ে থাকলো সামনের দিকে। দূরের গ্রাম থেকে অল্প অল্প মাদলের শব্দ ভেসে আসছে। কান পেতে তাই খানিকক্ষণ শুনল অবনীশ। রাজবাড়ির ওই রহস্য নিয়ে দুশ্চিন্তা না থাকলে সত্যি এই টাঙ্গায় করে এভাবে ভ্রমণ ভুলবার নয়। চারিদিকে চাঁদের আলোয় আর মাদলের অল্প অল্প শব্দে যেন স্বপ্নের মতো লাগছিল। দীনবন্ধু বলল, আসলে কি জানেন স্যার, রাজবাড়িটা সেই দিন আর নেই। কেউ বা আর ওকে দেখাশোনা করবে? এখন ওর ইট কাঠ সব খসে করতে পড়তে শুরু করেছে, আর কয়েক বছর পরে এলে হয়তো দেখবেন ওটা ধস নেমে ভেঙে পড়েছে। তাই কাগজে বিজ্ঞাপন দিয়ে আপনাকে এখানে টেনে আনলাম। কেন আমাকে? কেন আমি কি করব? আমি কি মিস্ত্রি? না স্যার, আপনি মিস্ত্রি নন, তবে আপনি খুব নামকরা ক্যামেরাম্যান। আপনি ওর ছবি তুলে ধরে রাখতে পারবেন, অন্তত আপনার ছবির মতো বাড়িটা বেঁচে থাকতে পারবে। চোখ দুটো চকচক করে উঠল দীনবন্ধুর। অবনীশের কেমন মায়া হলো লোকটার উপর। সত্যি সত্যি লোকটা রাজবাড়ি অন্তর্প্রাণ। আপনাকে স্যার বাড়ির সব কিছু দেখিয়ে দেবো। রাজবাড়ির রাজাদের কত যে শৌর্যবীর্যের কাহিনী আছে তার শেষ নেই। সেগুলো যদি স্যার গুছিয়ে লিখে ফেলতে পারেন, অভিশপ্ত ওই বাড়ির রাজারা কিছু শান্তি পাবেন। রূপোর পাতের জড়া ছড়ানো একটা নদী চোখে পড়ল। অবনীশ বলল, এটাই কি সেই নদী? হ্যাঁ স্যার, এই সেই নদী। এরপরে রহস্যজনকভাবে দেওয়ান সাহেব গত বছর মারা গেছেন। আর ওই যে দূরে ওই রাজবাড়ি দেখা যাচ্ছে। আগ্রহ নিয়ে তাকালো অবনীশ। বেশ কিছুটা দূরে সত্যি একটা পুরানো বিশাল আকারের রাজবাড়ি চোখে পড়ল। চাঁদের আলোয় ধপধপ করছে বাড়িটা, কিন্তু কেমন যেন চমকে উঠল অবনীশ। বাড়ির ছাদের উপর একটা আলো জ্বলছে, আবার টুক করে নিভে গেল। খানিকক্ষণের মধ্যে আবার জ্বলে উঠল, আবার মাঝে মাঝে জ্বলছে, আবার নিভে যাচ্ছে।
অবনীশ আঙুল তুলে দেখালো, ওই আলোটা কিসের দীনবন্ধু? বারে বারে ঝুলছে আর নিপছে। ওখানে কি কেউ থাকে নাকি? দীনবন্ধু আবার চাবুক চালালো পঙ্কিরাজের পিঠে। চল রে পঙ্কিরাজ, তাড়াতাড়ি চল, দেখছিস না আমাদের ডাকছে। অবনীশের বুকের ভিতর ধড়াস করে উঠল। কে ডাকছে? কার কথা বলছে দীনবন্ধু? আগে ওই রাজবাড়ি আমাদের ডাকছে। দেখ, তুমি না ভীষণ ভয় ধরিয়ে দিতে পারো। বলো না দীনবন্ধু, আলোটা কিসের? দীনবন্ধু বলল, মহারাজ বীরেন্দ্র কিশোর বর্মা ছিলেন ওই রাজ পরিবারের শেষ প্রদীপ। উনি গত হয়েছেন আজ থেকে প্রায় 70 বছর আগে। উনি জীবিতকালে ওইভাবে রাজপ্রাসাদের ছাদে এক আলোদার বসিয়েছিলেন। তার কাজ ছিল ওইভাবে আলো দেখানো। কেন? অবাক হয়ে তাকিয়ে রইল অবনীশ। দীনবন্ধু বলল, অন্ধকার অমাবস্যার রাতে দূর দূরান্তের প্রতীক ওই আলো দেখে তাদের পথ ঠিক করে নিত। আসলে সমুদ্রে যেমন জাহাজের পথ দেখাবার জন্য বাতিঘর থাকে, এও অনেকটা সেরকম। তা না হয় বুঝলাম, সে তো বহুকাল আগের কথা, কিন্তু এখন ওখানে কে আলো দেখাচ্ছে? রাজবাড়িতে কেউ থাকে না বললে শুনলাম। আবার চাবুক চালালো দীনবন্ধু। কেউ থাকে না বললে ভুল হবে স্যার। ওই বাড়ির প্রতিটি আনাচে কানাচে জমা হয়ে আছে অসংখ্য স্মৃতি। তারাই থাকে বলতে পারেন। অবনীশের শীত দাঁড়া শক্ত হয়ে উঠল। কি এলোমেলো বকছে দীনবন্ধু। স্মৃতি থাকে মানে? স্মৃতিটি সে আবার অন্য ব্যাপার, কিন্তু আলোটা অমন করে জ্বালাচ্ছে রে বাচ্চাকে। কিন্তু দীনবন্ধুকে আর জিজ্ঞেস করতেও সাহস পাচ্ছে না অবনীশ। মাস্টারমশাইয়ের কথা না শুনে সত্যি সত্যি বড় ভুল হয়ে গেছে। প্রাণ নিয়ে এবার ফিরে যেতে পারলে বাঁচে যায়। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপনাদের কাছে উপস্থাপন করব। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।